This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আমি বেঁচে থাকতে কারোর চাকরি যেতে দেব না। আমার উপর ভরসা রাখুন, আমি বেঁচে থাকতে এমনি কারোর চাকরি কাউকে খেতে দেব না। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে হাজার হাজার চাকরিহারাদের আশ্বাস দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনটি পয়েন্ট নিয়ে তিনি খুব বেশি জোর দিলেন। প্রথমত তিনি বললেন, এরপর সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আপিল করবে রায় পুনর্বিবেচনার জন্য। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আপিল করছে রায় পুনর্বিবেচনার জন্য, কারণ শিক্ষা ব্যবস্থা এই রায়ে একেবারে ভেঙে পড়েছে এবং এভাবে শিক্ষা ব্যবস্থা রাজ্যে চলতে পারে না। দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে বললেন, আগে যোগ্য প্রার্থীদের বা যারা যোগ্য তাদের চাকরি কোনোভাবেই যাবে না, আগে তাদের বিষয়টা দেখব। এই কথা বললেন আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে যোগ্যদের বিষয়টা দেখব, যোগ্যদের চাকরি কোনোভাবেই যাবে না। অর্থাৎ তার কথার মধ্যে কিন্তু একটি ফাঁকও রয়ে গেল যে তারপর কি তিনি অযোগ্যদের কথা ভাববেন, কিন্তু কেন, এই প্রশ্নটাও তার এই মন্তব্যে রয়ে গেল। এবং তৃতীয়ত তিনি বললেন ভলেন্টারি সার্ভিস দেওয়ার জন্য। আবার একথাও বললেন ভলেন্টারি মানে যেহেতু সুপ্রিম কোর্টের রায় রয়েছে এই সমস্ত প্রায় 26,000 শিক্ষকদের চাকরি বাতিলের, তাই এই মঞ্চে দাঁড়িয়ে আমি সেটা বলতে পারি না, তাই ভলেন্টারি কথা আমাকে উল্লেখ করতেই হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং বুদ্ধি খরচা করে কাজ করো। মুখ্যমন্ত্রীর মন্তব্যে আজকে বেশ কিছু কথা যেমন সামনে রয়েছে, বেশ কিছু কথা কিন্তু আড়ালেও রয়েছে। বুদ্ধি খরচা করে কাজ করতে হবে, আমি বেঁচে থাকতে কারোর চাকরি খেতে দেব না, চাকরিহারাদের আশ্বাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যা নিয়ে বঙ্গের অন্দরে যতটা রাজনৈতিক চাপানোতর তৈরি হয়েছে তার চেয়েও ঢের বেশি তৈরি হয়েছে জনরোষ। সোশ্যাল মিডিয়ায় কার্যত যেমন সুপ্রিম কোর্টের রায়কে নিয়ে তির্যক মন্তব্য হয়েছে, মানুষ সেটা মেনে নিতে পারেনি, অন্যদিকে এসএসসির ভূমিকা, শিক্ষা দপ্তরের ভূমিকা, রাজ্য সরকারের ভূমিকা নিয়েও তুলোধনা করেছে সোশ্যাল মাধ্যমে সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে আজ দুপুরে শিক্ষকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রীর আশ্বাস, আমি বেঁচে থাকতে কারোর চাকরি যেতে দেব না। এবং তিনি আবার বিরোধী দলগুলিকেও এক হাত নিয়েছেন। যখন কেস করলেন তখন মনে ছিল না, মুখ্যমন্ত্রী বলছেন সুপ্রিম কোর্টের রায় মেনে নিতে পারছি না, সুপ্রিম কোর্ট শেষ কথা, কিন্তু রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, আমি বেঁচে থাকাকালীন যোগ্যদের চাকরি যেতে দেব না। এবং সঙ্গে তিনি এটাও বলেছেন, আমি বেঁচে থাকাকালীন কারোর চাকরি যেতে দেব না। আগে বলেছেন, আগে আমি যোগ্যদের বিষয়টা দেখব, যারা যোগ্য যারা অযোগ্য তাদের লিস্ট নেব সুপ্রিম কোর্টের কাছ থেকে, যা এসএসসি দিয়েছে এবং সেই সিবিআই দিয়েছে, এবং তারপরই আমি অবশ্যই সিদ্ধান্ত নেব। এবং যেভাবে ক্লাস করছেন ক্লাস করে যান, শুধুমাত্র শিক্ষকদের নয়, শিক্ষক ছাড়াও অশিক্ষক কর্মচারী যারা স্কুল পরিচালনায় রয়েছেন তাদেরকেও একই কথা বলে আশ্বস্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমি জানি যে আমার এই কথা কোর্ট আনকোর্ট সুপ্রিম কোর্টে পাঠানো হবে, এ বলেও তিনি রাজ্যের বিরোধী দলগুলিকে এক হাত নিয়েছেন। আমার এই বৈঠকের পর হয়তো আমাকে জেলে ভরা হতে পারে, কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী, তোপ দেখেছেন রাজ্যের বিরোধী দলগুলির বিরুদ্ধে এবং এটাকেও তিনি ষড়যন্ত্র বলেছেন। সুপ্রিম কোর্টের রায়কে তিনি মাথায় নিয়েও তিনি বলেছেন এর বিরুদ্ধে কোনো রকম চাল বা জট নেই তো। এবং অর্থাৎ তিনি আরো একবার বিজেপি শীর্ষ নেতৃত্বকেও কিন্তু খোঁচা দিতে ছাড়লেন না। তবে যে কথাগুলি
খুব গুরুত্ব সহকারে বললেন, আগে আমি যোগ্যদের বিষয়টা দেখব, একজন যোগ্যরও চাকরি যাবে না, আমি বেঁচে থাকাকালীন কারোর চাকরি যেতে দেব না। রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে ইতিমধ্যেই, তাই আপনারা ক্লাস করুন, আগে স্কুলে যান, যেভাবে ক্লাস করতেন সেইভাবে ক্লাস করুন, দরকার পড়লে কিছুদিন ভলেন্টারি সার্ভিস দিন, এবং আমাদের তরফ থেকে ইতিমধ্যেই ভালো ভালো অ্যাডভোকেট নিয়ে আমরা সুপ্রিম কোর্টে আপিল করব এই রায় পুনর্বিবেচনার। সুমন রায়চৌধুরী কংগ্রেস নেতা আমাদের সঙ্গে রয়েছেন। সুমন দা, সুপ্রিম কোর্টের রায়কে মেনে নিতে পারছি না, কারোর চাকরি আমি বেঁচে থাকতে দেব না এবং কোনোভাবে যেন চাকরি না যায় আমি দেখব। মুখ্যমন্ত্রীর মন্তব্যকে কিভাবে দেখছেন? তাহলে কি তিনি সুপ্রিম কোর্টের ওপরে? না, উনি কিভাবে বলছেন যে আমি সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সহমত নই? উনি জানি না উনি রিভিউ পিটিশন দাখিল করবেন কিনা, আজকে কি বলেছেন মিটিং এ। তবে আদালতের নির্দেশ তো সবকিছু তদন্ত না করে হয় না। ওনারা যে দুর্নীতি করেছেন এবং চাল আর কাপড় যে আলাদা করা যাচ্ছে না, এটা তো মহামান্য আদালত বুঝে গেছে, এতে কোনো সন্দেহ নেই। আমরাও চাই, জাতীয় কংগ্রেসও চায় যে যাদের চাকরি গেছে তারা চাকরি পাক, কিন্তু আজকে মুখ্যমন্ত্রী ওই কুমিরের কান্না কেঁদে লাভ নেই। মুখ্যমন্ত্রী খুব ভালো করে জানতেন এই চাকরি বিক্রি হচ্ছে, ওনার দলের লোকেরা চাকরি বিক্রি করছেন। আজকে হঠাৎ এই চাকরি হারাদের সামনে হঠাৎ মমতাময়ী উনি সাজছেন কিভাবে আমরা বুঝতে পারছি না। অবশ্যই আদালতে যাওয়া উচিত, আদালতে গিয়ে অ্যাপিল করা উচিত যাতে এদের এই সিদ্ধান্তটাকে রিভিউ করা হয়। কিন্তু আজকে বাংলার ছাত্র সমাজ, এই চাকরি প্রার্থীরা এবং চাকরি হারারা যে বিপদে পড়েছে, সেই বিপদের জন্য একমাত্র দায়ী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল, তার দুর্নীতিগ্রস্ত দল তৃণমূল কংগ্রেস। এর জন্য বাংলার মানুষের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে ক্ষমা চাওয়া উচিত। একেবারে সুমনদা, ধন্যবাদ ফোন আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবং যোগ্য শিক্ষকদের চাকরি যাতে না যায় সেটা অবশ্যই আমরাও চাই, যে যোগ্য অযোগ্য পৃথক করা হোক এবং অযোগ্যদের সরিয়ে যোগ্যরা অবশ্যই কাজে ফিরুক, সেটা প্রত্যেক মানুষ চায়, গোটা দেশ চায়, গোটা রাজ্য চায়। কিন্তু মুখ্যমন্ত্রী বললেন আমি বেঁচে থাকতে কারোর চাকরি যেতে দেব না। তারপরে আবার নিজেকে সংশোধন করে তিনি বললেন যে আগে আমি যোগ্যদের বিষয়টা দেখব, তা সে শিক্ষক হোক বা কোনো অশিক্ষক কর্মচারী, আগে আমি যোগ্যদের বিষয়টা দেখব। তার কারণ যেভাবে যোগ্যরা এই মুহূর্তে রাস্তায় নেমেছেন, যেভাবে তারা হতাশ, এবং শিক্ষা ব্যবস্থায় এই প্রায় 26,000-এর চাকরি বাতিলে যে ধস নেমেছে, যেভাবে ভেঙে পড়েছে, তাকে সামলাতে মুখ্যমন্ত্রীকে আসরে নামতেই হলো। তবে রাজ্যের বিরোধী দলগুলি বলছে যে যার সরকার, যিনি ক্ষমতায়, তার এসএসসি, তার শিক্ষা দপ্তর টাকা নিয়ে চাকরি দিল এবং তাদের শাস্তি কি হবে না? দুর্নীতিগ্রস্ত হয়ে যারা চাকরি নিল এবং দিল তাদের শাস্তি কবে হবে? অর্থাৎ যোগ্যরা কাজে ফিরুক এবং অযোগ্যদের চাকরি যাক, চাইছেন সবাই। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ বাবু, তাহলে কিভাবে দেখছেন মুখ্যমন্ত্রীর এই বক্তব্য? নিশ্চয়ই শুনেছেন আপনি যে সুপ্রিম কোর্টের এই রায়কে মানতে পারছি না, আমি বেঁচে থাকতে কারোর চাকরি যেতে দেব না। সুপ্রিম কোর্ট কারোর চাকরি তো নেয়নি। সুপ্রিম কোর্ট বলেছে নতুন করে পরীক্ষা নিয়ে যোগ্যদের চাকরির ব্যবস্থা করতে, এবং তার সময়সীমাও 3 মাস বেঁধে দিয়েছেন। আজকের এই পরিস্থিতির জন্য দায়ী কার? দায়ী কে? দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের, দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। দোষারোপ করে তিনি দোষ মুক্তির রাস্তায় হাঁটতে পারবেন না। এবং সংখ্যাটা 4,500 অযোগ্য বা 19,000 যোগ্যের না, সংখ্যাটা যে সেই 23 লক্ষ পরীক্ষার্থী, সেই বেকার যুবক যুবতী যারা আশা নিয়ে শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরির জন্য পরীক্ষায় বসেছিলেন, তাদের সঙ্গে প্রতারণা করেছেন। আপনাকে জেলা ভিত্তিক যে চাকরি বিক্রি করেছিলেন তার তালিকা প্রকাশ করুক, মানুষ দেখুক। আপনি যে শিক্ষকের চাকরি বিক্রির দোকান খুলেছিলেন, আপনার নেতারা, সরকারি কর্তারা এবং আপনি আজকে চোরের রানী বলে মনে করে বাংলার মানুষ। সম্পূর্ণ দায় আপনাকে নিতে হবে। সবার আগে প্রায়শ্চিত্ত করুন, ভুল স্বীকার করুন, আগে ক্ষমা চান প্রার্থীদের কাছে যে হ্যাঁ আমি চাকরি বিক্রি করেছি, আমি আর চোরের রানী হয়েছি। আপনি কে এসব বলা?
যে আপনি কারোর চাকরি ফেরাতে দেবেন না? আপনার জন্যই তো এরা পথে বসেছে, আপনার জন্যই তো এদের জীবনে এত বিড়ম্বনা তৈরি হয়েছে। তাই আপনার মুখে কথা মানায় না। সুপ্রিম কোর্ট যা বলেছে সেই ব্যবস্থা গ্রহণ করুন এবং যোগ্যরা যাতে আবার সুযোগ পায়, এবং শুধু যোগ্যরা না, 23 লক্ষ পরীক্ষার্থী, কারণ এমন অনেকে আছে যাদের টাকা আপনাদের নেতারা মেরে খেয়েছেন, সেই টাকা ফেরত দেয়নি, এমনও অনেক আছে। এবং সেদিন আসছে যেদিন এই যারা টাকা দিয়েও চাকরি পায়নি তারা আপনাদের নেতাদেরকে গ্রামে গঞ্জে বেঁধে গাছে, কাঁঠাল গাছে বেঁধে পেটাবে, সেদিন আসছে। জগন্নাথবাবু, কিন্তু মুখ্যমন্ত্রী তো নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে পুরো দায়টাই রাজ্যের বিরোধী দলগুলোকে দিল, যে কোনো ষড়যন্ত্র নেই তো এর পেছনে, দিল্লিতে রায়ের আগে কোনো গোপন মিটিং হয়নি তো, এত তড়িঘড়ি রায় কেন? এবং বিজেপির নাম না করে বোঝালেন বিজেপির কথা। মুখ্যমন্ত্রীর কথা এখন আর কেউ বিশ্বাস করেন না। মুখ্যমন্ত্রীর মুখে কোনো সত্যি কথা বেরোয় না, এবং মুখ্যমন্ত্রী এখন অচল পয়সার পিসি হয়ে গেছে। সেটা তার ভাইপোরাই তার ঘনিষ্ঠ মহলে বলছে যে আমার পিসি অচল পয়সার পিসি। তো সেই কারণে মুখ্যমন্ত্রী কি বললেন, মুখ্যমন্ত্রীর এই নাটক, মুখ্যমন্ত্রীর এই ড্রামা সারা পশ্চিমবঙ্গের মানুষ এখন বুঝতে পারছে, এবং শুধু পশ্চিমবঙ্গের মানুষ না, সারা বিশ্বের বাঙালিও বুঝতে পারছে। জগন্নাথবাবু, একটা কথা বলুন তো, সিবিআই কি ক্লিয়ার একেবারে লিস্ট সেখানে পেশ করতে পেরেছে? সিবিআই এর তদন্তে কি সত্যি পুরো বিষয়টা পরিষ্কার হয়েছে? সিবিআই এর তো এত দিন ধরে, এতগুলো মাস ধরে তদন্ত করলো, সেই তদন্তের পরিষ্কার চিত্রটাই বা রাজ্যবাসীর কাছে কি? আপনারা তাহলে মানে মনে হচ্ছে এখনো পর্যন্ত এই মামলাটা কি এবং এই মামলার কি রায় এলো সেটারই বিশ্লেষণ করতে পারেননি। না, আপনি একটু বলুন না প্লিজ, আপনার কাছেই জানতে চাইছি। যখন করেছেন সম্পূর্ণ শুনুন, মাঝপথে কাটবেন না। বলুন বলুন প্লিজ। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছিল কেন? আপনি জবাব দিন, কেন গেছিল বলুন? জানেন কেন গেছিল বলুন? কিসের জন্য গেছিল রাজ্য সরকার? কি 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 মামলা নিয়ে গেছিল? কি আপিল করতে গেছিল? কোন মামলার আপিল করতে গেছিল বলুন আপনি? সিবিআই কি বলেছে সুপ্রিম কোর্টে আপনি বলুন, ক্লিয়ার রাজ্যবাসী আপনার কাছ থেকেই জানতে চাইছে, বলুন। এবং মামলার ফলাফল বিশ্লেষণ আপনাদের করা সম্ভব হয়নি। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির সিঙ্গেল বেঞ্চের অর্ডারে সিবিআই এর তদন্তের ভিত্তিতে প্রাথমিকভাবে যোগ্য এবং অযোগ্যদের সেগ্রিগেশন করা হয়েছিল। ভালো করে শুনুন। প্রথম ধাপ মামলার জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চে সিবিআই এর তদন্তের ভিত্তিতে যতদিন পর্যন্ত তদন্ত ছিল সেই তদন্তের ভিত্তিতে যোগ্য এবং অযোগ্যদের সেগ্রিগেশন করা হয়েছিল। দ্বিতীয়বার বললাম, জাস্টিস গাঙ্গুলি তার একটা সেগ্রিগেটেড লিস্ট তৈরি করে দিয়েছিলেন। এই মামলার রায় আসার পরেতে জাস্টিস গাঙ্গুলি 26,000 লোকের চাকরি খাননি, অযোগ্যদেরই চাকরি খেয়েছিলেন। এই রায়ের আসার ভিত্তিতে এই রিটের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করে রাজ্য সরকার। পিঠ বাঁচাতে আপিল করেছিল। রাজ্য সরকার বলেছিল যে এই যে বাছাই করে দেওয়া হয়েছে, এই বাছাই মানি না, এই বাছাই মানি না। ডিভিশন বেঞ্চ তখন স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকারকে বলে যে ঠিক আছে, এই তদন্ত বা এই তদন্তের সেগ্রিগেশন যদি না মানেন তাহলে আপনারা সেগ্রিগেট করে দিন। এবং বারবার বলার পরেতেও স্কুল সার্ভিস কমিশন যখন সেই তালিকা জমা দেয়নি, তখন ডিভিশন বেঞ্চ, বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, সম্ভবত আমার স্মৃতি যদি দুর্বল না হয়ে থাকে, তারা তখন এই 26,000 চাকরি বাতিল করেন। এরপরে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়, এবং সুপ্রিম কোর্টে যাওয়ার পরেতে সেই আদতে হচ্ছে তারা চ্যালেঞ্জ করছে জাস্টিস গাঙ্গুলির রায়টাকে। সুপ্রিম কোর্টে গিয়ে বলেন যে ডিভিশন বেঞ্চের রায় আপনি নালান ভয়েড করুন বা তার উপর স্টে দিন। সেখানেও বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বারবার বলতে থাকেন যে আপনারা সেগ্রিগেট করুন। এবং সিবিআই তদন্তে যে যা পাওয়া গেছে, যতদূর তদন্ত হয়েছে তাতে যতটুকু পাওয়া গেছে, জাজমেন্টের 23, 24, 25, 26 প্যারাগ্রাফ আপনারা পড়েছেন? যদি জাজমেন্ট পড়ে থাকেন 23, 24, 25, 26, 27 এই প্যারাগ্রাফগুলি পড়ুন। এখানে কত রকম ভাবে বেআইনি দুর্নীতি হয়েছিল, কত রকম ভাবে অযোগ্যদের আইডেন্টিফাই করা গেছে, সেটা সিবিআই তদন্তের ভিত্তিতে উঠে আসার ফলে সুপ্রিম কোর্টের জাজমেন্টেও লেখা আছে। তার ফলে আপনি এই প্রশ্ন করছেন, তার মানে আপনি বিচারটাই রায়টাই পড়েননি। তারপরেও যখন স্কুল সার্ভিস কমিশনকে বারবার বললো যে এই তো পাওয়া যাচ্ছে,
সিঙ্গেল বেঞ্চের রায়, ডিভিশন বেঞ্চের রায়। আপনারা বলুন সেগ্রিগেশন কিসের ভিত্তিতে হবে, কি করবে? বারবার বলার পরেতেও স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার সুপ্রিম কোর্টেও জানায়নি, যোগ্যদের তালিকা বেছে দেয়নি, অযোগ্যদের তালিকা বাছা হয়েছে। কিন্তু যোগ্যদের তালিকা কিসের ভিত্তিতে বাছতে হতো? যোগ্যদের তালিকা বাছতে হতো যে পরীক্ষার উত্তরপত্র বা ওএমআর শিটের মাধ্যমে। এই ওএমআর শিটটা রাজ্য সরকার পুড়িয়ে ফেলেছিল, কিন্তু ওএমআর শিট পুড়িয়ে ফেলার পরেও রিক্রুটমেন্ট হচ্ছিল। তারপরে পুরো যে মামলা, সেই মামলা যে ঘেঁটে দেওয়া, যাকে বাংলা কথায় সহজ বাংলায় বলে, স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার এই চাকরি বিক্রির দোকান খুলে মামলাটাকে পুরো ঘেঁটে দিয়েছে। তার পরিণাম আজ ভোগ করছে 19,000 যোগ্য প্রার্থী। এই 19,000 যোগ্য প্রার্থীর তালিকা নিজেদের পিঠ বাঁচাতে সুপ্রিম কোর্টেও জমা দেয়নি। বারবার বিচারপতি জাস্টিস সঞ্জীব খান্না বলেছেন যে তালিকাটা জমা দিন। তার মানে উদ্দেশ্য বোঝাই যাচ্ছিল তিনি সবার চাকরি খেতে চাইছিলেন না। কিন্তু রাজ্য সরকার যদি স্পষ্ট না করে, সিবিআই এর খাতে যে সিবিআই যে সেগ্রিগেশন, সেই সেগ্রিগেশনকে মান্যতা না দেয়, তাহলে যা করার বিচারপতি, প্রধান বিচারপতি বেঞ্চ তাই করেছেন, তার কাছে কোনো অপশন ছিল না। এবার বলবেন সিবিআই কি করলো? সিবিআই এর কাজ মামলা যথার্থ নিয়ে না, সিবিআই এর কাজ, ইডির কাজ এই চাকরি বিক্রি যারা করেছে তাদেরকে শাস্তি দেওয়া, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। শ্রীমান পার্থ চট্টোপাধ্যায় জেলে, মানিক ভট্টাচার্য জেলে, এসপি সিনহা জেলে, জীবন কৃষ্ণ জেল খেটেছে, কুন্তল জেলে, প্রসন্ন জেলে, এটা সবাই জেলে গেছে, সিবিআই এদের জেলে পাঠিয়েছে। না, আবার অনেকে তো আস্তে আস্তে জামিনের প্রক্রিয়াও শুরু হচ্ছে। আবার তো জামিনের শুনুন সুপার নিউমারি কেসে ফুল ক্যাবিনেটের যদি এই মান্যতা 8 তারিখে যে মামলা হচ্ছে সিবিআই পায়, তাহলে এই যারা দেখছেন, যারা জেল খেটেছে, তাদের যিনি রানী তিনিও জেলে যাবেন, সেটাও সিবিআই বা ইডি নিশ্চিত করবে। আচ্ছা, মুখ্যমন্ত্রী বলছেন, জগন্নাথ বাবু, মুখ্যমন্ত্রী বলছেন যে প্রত্যেককেই চাকরিতে যেতে, মানে যারা যোগ্য তাদেরকে কাল থেকে আবারও কাজে, যেভাবে উনি চাকরি বিক্রি করেছেন, উনি চাকরি দেওয়ার মালিক না, চাকরি দেওয়ার ব্যবস্থা করছেন সুপ্রিম কোর্ট। যোগ্যদের আবার সুযোগ দিয়ে চাকরি দেওয়ার ব্যবস্থা করছেন সুপ্রিম কোর্ট। উনি কে? উনি চাকরি বিক্রি করেছেন, উনি চোরের রানী। আর বলুন। ধন্যবাদ জগন্নাথ বাবু কথা বলার জন্য। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। সুপ্রিম কোর্টের রায় মেনে নিতে পারছি না, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরই কার্যত এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই সম্ভবত এবার আরো একবার রাজ্যের বিরোধী দলগুলি তারা কি বক্তব্য রাখে সেটাই এখন দেখার। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলতে চক্রান্ত করেছে রাজ্যের বিরোধী দলগুলি, চক্রান্ত করেছে। আমরা জানি যে বেশ কিছু গোপন মিটিং এর কথা বারবার বিভিন্ন সমাজ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মন্তব্যে উঠে আসছিল। আজকে মুখ্যমন্ত্রী তারই ইঙ্গিত দিয়েছেন সুপ্রিম কোর্ট, এবং বারবার যতই যেখানে বিজেপি নেতারা তাদের সিবিআই নিয়ে প্রশ্ন করা হোক, তারা বিভিন্ন রকম ভেঙে পুরো বিষয়টিকে সামনে আনার চেষ্টা করা হলেও রাজ্যবাসীর কাছে চাকরি হারাদের একটাই প্রশ্ন যে এই ঘটনায় যদি পোক্তা প্রমাণই থাকবে তাহলে যোগ্য অযোগ্য বাছা গেল না কেন? আইনজীবী ফিরদৌস শামীম আমাদের সঙ্গে রয়েছেন। আপনার কাছে যে বিষয়টা বোঝার চেষ্টা করব, মুখ্যমন্ত্রী বললেন, আপনি নিশ্চয়ই শুনেছেন দাদা, যে সুপ্রিম কোর্টের রায় মেনে নিতে পারছি না কারণ শিক্ষা ব্যবস্থা ভেঙে যাচ্ছে এবং শিক্ষকরা আগামী কাল থেকে কাজে যোগ দিন যেমনটা করছিলেন। এটা আইনের দিক থেকে ঠিক অপরাধ বলবো না, কিন্তু এটা আইন কিভাবে এই মন্তব্যকে দেখবে, মানে আইনের পরিভাষায় এটাকে কি বলা হচ্ছে? দেখুন, প্রথম কথা উনি এটা বলতেই পারেন না যে আমি সুপ্রিম কোর্টের রায় মানি না, এই কথা বলা যায় না। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, যতক্ষণ পর্যন্ত না সুপ্রিম কোর্ট যদি কোনো কিছু করে ততক্ষণ পর্যন্ত উনি কিচ্ছু বলতে পারেন না। সুপ্রিম কোর্ট অলরেডি রায় দিয়ে দিয়েছে, ফলে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই অনুযায়ী কাজ, এবং সুপ্রিম কোর্টের রায়ের এগেনস্টে উনি যদি কোনো কাজকর্ম করেন সেটা হবে কন্টেম্পচুয়াস অ্যাক্ট, অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়ের অবমাননা। সেক্ষেত্রে ওনাকে কন্টেম্পট খেতে হবে। ফিরদৌস দা, মুখ্যমন্ত্রী এও বলেছেন যে আমার এই বক্তব্যকে কেটে সুপ্রিম কোর্টে পেশ করা হতে পারে, আমাকে হয়তো জেলেও যেতে হতে পারে। এই বক্তব্যকে কিভাবে আইনজীবী হিসেবে দেখছেন? অবশ্যই ওনার এই বক্তব্য তো আমরা দেখাবো, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। উনি যে একজন রাজ্যের সংবিধানের শপথ নিয়ে সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশ মানবেন না, এটা কখনো হতে পারে নাকি? হ্যাঁ ঠিকই, কিন্তু ফিরদৌস দা এটাও তো ঠিক, সাংবিধানিক ক্রাইসিস তৈরি হবে। হ্যাঁ ফিরদৌস দা, এটাও তো ঠিক যে অযোগ্যদের জন্য যোগ্যই বা সাফারের হবে কেন?
এটাও তো ঠিক যে বাবরি মসজিদ ছিল, সেখানে রাম মন্দির তৈরি হয়েছে, তাহলে সমস্ত মুসলমান রাস্তায় নেমে পড়ুক, দিয়ে বলুক বাবরি মসজিদ হোক ওখানে, তাহলে সেই সমাজে কনফ্লিক্টই চলবে। আচ্ছা, আপনি যেহেতু একজন বিশিষ্ট আইনজীবী, একটু বোঝার চেষ্টা করব আপনাদের ভাষায়। মানে বাবরি মসজিদ, দেখুন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির হবে, মুসলমানদের পছন্দ হোক না হোক ওটা রাম মন্দির হয়ে গেছে। না, আপনি ওই মামলার এই মামলাকে কি এক করছেন? এটা কি আইন সকলের জন্যই এক। আপনি সুপ্রিম কোর্টের নির্দেশ আপনার পছন্দ না হতে পারে, দেশের 30 কোটি মুসলমানের পছন্দ না হতে পারে, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ ওটা না, সেটা কারো জীবন জীবিকার বিষয় তো নয়। সেরকম 26,000-এর মধ্যে হয়তো 20,000 জনের পছন্দ নাও হতে পারে, তো 20,000 লোকের পছন্দ হচ্ছে না বলে কি? ফিরদৌস দা, আপনি আইনজ্ঞ, আপনি আমাকে অনেক ভালো ব্যাখ্যা করতে পারেন। প্লিজ আমার প্রশ্নটা শুনুন। আইনে তো জীবন জীবিকারও একটা প্রায়োরিটি আছে, আইনে তো জীবন জীবিকারও একটা প্রায়োরিটি আছে, মানে আমরা যতটুকু লেম্যান ল্যাঙ্গুয়েজে জানি। লেম্যান ল্যাঙ্গুয়েজেই বুঝুন যে লেম্যান ল্যাঙ্গুয়েজে সুপ্রিম কোর্ট যা বলে দেবে, সুপ্রিম কোর্ট যদি বলে দেয় কাল থেকে সূর্য পশ্চিম দিকে উঠে, তো সূর্য পশ্চিম দিকে উঠে, যতক্ষণ পর্যন্ত না সূর্য পূর্ব দিকে উঠে, এটা সুপ্রিম কোর্ট বলছে, এটাই দেশের আইন। আপনার লেম্যানের ভাষাটাই বুঝিয়ে দিলাম, এর থেকে লেম্যানের ভাষায় আর কিছু বোঝাতে পারবো না। রাম মন্দির বললাম এবং সূর্যের পূর্ব দিকে পশ্চিম দিকে ওঠা বোঝায়, এর থেকে লেম্যানের ভাষায় আর কিছু বোঝাতে পারবো না। মানে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ ন্যায়ালয় এই নির্দেশ দিয়েছে, মুখ্যমন্ত্রীর না পছন্দ হতে পারে, 20,000 জনের না পছন্দ হতে পারে, দেশের 30 কোটি মুসলমানের না পছন্দ হতে পারে, কিন্তু ওটাই দেশের আইন যতক্ষণ পর্যন্ত সংবিধান থাকবে। আমি আইনের ভাষায় একটা দিক বোঝার চেষ্টা করব, কিছু থাকবে না এটা বলে দিন। ফিরদৌস দা প্লিজ, মুখ্যমন্ত্রী যে বলছেন রাষ্ট্ররাষ্ট্র থাকবে না, ওকে বুঝতে পেরেছি, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীও থাকবে না। ওকে ফিরদৌস দা, যদি না থাকে মুখ্যমন্ত্রীও থাকবে না। দুর্নীতিগ্রস্তরা ছাড় পাক, এটা আমরাও চাই না। অযোগ্যরা অবশ্যই শাস্তি পাক, এবং যারা চাকরি কিনে বিক্রি করেছে তারাও পাক, সেটার উপরে ডিপেন্ড করবে না। না, অবশ্যই এটা আমার কথা নয়, এটা গোটা দেশের কথা, এটা সাধারণ মানুষের কথা। আপনি যদি চান যে কালকে দেশের প্রধানমন্ত্রী হবেন, যতক্ষণ পর্যন্ত দেশের লোক আপনাকে বানাচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী হবেন না। কিন্তু ফিরদৌস দা, আমি চাইলেই তো হবে। ফলে দেশের সর্বোচ্চ ন্যায়ালয় যদি বলে দিয়েছে ওটাই আইন, যতক্ষণ পর্যন্ত সংবিধান থাকবে, যতক্ষণ পর্যন্ত একদম সুপ্রিম কোর্টের শেষ কথা। ফিরদৌস দা প্লিজ প্রশ্নটা শুনুন। এই যে মুখ্যমন্ত্রী বললেন কাল থেকে যে তোমরা কাজে যাও, তো তারা কি কাজে যেতে পারে? কাজে গেলে কন্টেম্প খাবেন। যে অফিসার কাজে গেলে তো তাদেরকে বেতন দিতে হবে, যে অফিসার হবে সে জেলে যাবে সুপ্রিম কোর্টের নির্দেশে। মানে তাহলে তো শিক্ষকরাই সেই জাতাকলেই পড়লো, মানে এগুলো অবশ্যই শিক্ষকরা না, মুখ্যমন্ত্রী শিক্ষকদের জাতাকলে শুধু ফেলাচ্ছেন তাই না, মুখ্যমন্ত্রী জাতাকলে ফেলাচ্ছেন রেসপন্সিবল অফিসারদের, কারণ মুখ্যমন্ত্রী তার রেসপন্সিবল হবেন না, উনি বলে দিয়ে উনি খালাস হয়ে যাচ্ছেন। কিন্তু ওই শিক্ষকদের স্কুলে পাঠাতে হলে তো পুরো আধিকারিককে পাঠাতে হবে, সে তো নির্দেশ দিবে, তার নির্দেশটা তো কন্টেম্পচুয়াস অ্যাক্ট হবে। ফলে সেই নির্দেশ কন্টেম্পচুয়াস অ্যাক্ট হলে সেই অফিসার জেলে যাবে। আচ্ছা, এখানে শিক্ষকদের মুখ্যমন্ত্রীর এই মানে অর্থ খাওয়ার জন্য, ওরা মুখ্যমন্ত্রী এই ঘুষ খাওয়ার জন্য বেসিক্যালি শিক্ষকদেরও দুর্দশায় ফেলিয়েছেন, আবার ভবিষ্যতে কিছু অফিসারদের জেলে পাঠানোর বন্দোবস্ত করছেন। ফিরদৌস, আমার শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী কিন্তু ভলান্টারি সার্ভিসের কথা বলেছেন, সেটা কি দিতে পারেন? মুখ্যমন্ত্রী নিজের বাড়ি থেকে 26,000 লোককে কাজে দিতে পারে, তাতে কি যায় আসে? না, স্কুলে গিয়ে, স্কুলের শিক্ষা ব্যবস্থা যেহেতু একটা বিশাল বড় ধস নেমেছে, তাই তোমরা ভলান্টারি সার্ভিস দাও। ভলান্টারি সে করুক না, ভলান্টারি সে কি করবে, মুখ্যমন্ত্রী সে নোটিফিকেশন করে ভলান্টারি সার্ভিস করাক, ওকে অন্য কিছু করাক। আসলে ঘুরপথে আমি বলেছিলাম যে নতুন সিলেকশন প্রসেসে উনি ঘুরপথে সুবিধা দেওয়ার চেষ্টা করছেন, বেসিক্যালি সেটা করতে গেলে উনি আবার মুক্ত পড়ে পড়বেন। উনি বেসিক্যালি এসব বলে টলে উনি এই নিজের মুখ সেভ করতে চাইছেন। ভলান্টারি সার্ভিস মানে হচ্ছে স্বেচ্ছাশ্রম। কেন স্বেচ্ছাশ্রম দিতে যাবেই বা কেন? একটু মানুষ স্বেচ্ছাশ্রম দিতে যায় উইদাউট, আপনাকে যদি বলা হয় যে উইদাউট বেতন আপনি এখানে এসে সাংবাদিকতা করবেন বা আমি ওকালতি করবো সারা জীবন, যে কোনো পয়সাই নেবো না কারোর কাছে, সেটা করবেন? আপনিও করবেন না, আমিও করবো না। একটা ম্যাটার করতে পারেন, 2-4 দিন করে দিতে পারে, কিন্তু সারা জীবন তো আর কেউ শিক্ষক হিসেবে ভলান্টারি সার্ভিস দেবেন, এটা তো তাহলে তার পেট চলবে কি করে? তাহলে এই কেসের বা এই স্ট্যান্ড পয়েন্টের ভবিষ্যৎ কি? কোনো ভবিষ্যৎ নেই। মুখ্যমন্ত্রীর কথার ভবিষ্যৎ রাকেশ রওশনকে তো চাঁদে পাঠায়, সেরকমই এরকম রাকেশ রওশনকে চাঁদে পাঠানোর মতো একটা বক্তব্য, এবং এটা কন্টেম্পচুয়াস অ্যাক্ট। একজন সাংবিধানিক পদাধিকারী ব্যক্তি এরকম কথা বলতে পারেন না, এই বলাটা অন্যায়, এবং এই অন্যায় উনি ফেস করবেন, এই অন্যায় শাস্তি।
বেশ, ধন্যবাদ ফিরদৌস দা আমাদের সাথে কথা বলার জন্য। আইনজীবী ফিরদৌস শামীম ছিলেন আমাদের সঙ্গে এবং এটা একেবারেই অপরাধমূলক মন্তব্য আইনের চোখে। যদিও তিনি বেশ কিছু ভলেন্টারি সার্ভিসের কথা বা শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে সেই দিককে সামনে রেখে জীবন জীবিকা রুটি রোজগারের কথা এগুলো তুলে, আমরা জানি না আইনের ভাষায় এর খুঁটিনাটিতে কি ব্যাখ্যা হয়, তবে একেবারেই আইনের ভাষায় সরাসরি এই মন্তব্য আমি সুপ্রিম কোর্টের রায় মানি না, এটা একেবারেই অপরাধ এবং এই মন্তব্য দেশের কোনো নাগরিক করতে পারেন না বলছে।